হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ক্লাসে। ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক শুরু করার আগে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করা প্রয়োজন। আজকের ক্লাসে আমি তোমাদের কিছু বেসিক কনসেপ্ট দিব ক্যাশ বুক এবং পাস বই বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। তো সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে করবে। ডিয়ার স্টুডেন্টস, ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করার আগে বা অঙ্ক করার আগে আমাদেরকে একটু এর কনসেপ্টগুলো ক্লিয়ার হতে হবে। তাই প্রথমেই আমরা ব্যাংক বিবরণী বা ব্যাংক স্টেটমেন্ট এবং ক্যাশ বুক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। তোমরা দেখতে পাচ্ছ যে আলফা লিমিটেড এর 2 গড়া নগদান বই, 2 গড়া, 3 গড়া, 1 গড়া এবং পেটি ক্যাশ বুক, এটা ব্রিটিশ পদ্ধতি অনুযায়ী অনুসরণ করা হয়। অন্যদিকে আমেরিকানরা অনুসরণ করে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তো আমরা এই 2 গড়া 3 গড়াতে ব্যাংক কলাম পাই এবং এই ব্যাংক কলাম এর সঙ্গে ব্যাংক বিবরণীর একটা মিলকরণ করা হয়ে থাকে। তো ক্যাশ বুকে আমরা দেখতে পাচ্ছি যে আলফা লিমিটেডের 2 গড়া নগদান বইয়ের ডেবিট পাশটা হচ্ছে প্রাপ্তি সমূহ এবং ক্রেডিট পাশটা হচ্ছে প্রদান সমূহ। তো প্রাপ্তি সমূহ সবসময়ই প্রদান থেকে বড় হবে, এটাই সাধারণ বা এটাই স্বাভাবিক। তো আমরা আরও একটু ডিটেল দেখব এখানে যে ডেবিট উদ্বৃত্ত কাকে বলে। ডেবিট উদ্বৃত্ত হচ্ছে যে মোট ডেবিট টাকা যদি মোট ক্রেডিট টাকা থেকে বড় হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেটা হবে হচ্ছে ডেবিট উদ্বৃত্ত। এবং এটা যদি ব্যাংক কলামের ক্ষেত্রে হয়ে থাকে যে মোট ডেবিট মোট ক্রেডিট থেকে বেশি, তাহলে সেটাকে ব্যাংক জমা নির্দেশ করে আমানতকারীর জন্য, অর্থাৎ আলফা লিমিটেডের জন্য, এবং এটাই নর্মাল বা এটাই স্বাভাবিক। অন্যদিকে যদি ক্রেডিট উদ্বৃত্ত হবে তখন যদি মোট ক্রেডিট টাকা মোট ক্রেডিট কলামের যোগফল যদি মোট ডেবিট কলামের যোগফল থেকে বেশি হয়ে থাকে এবং সেটা ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করে। আলফা লিমিটেডের জন্য সেটা ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত একটা লোন প্রসিজিওর। এটা ব্যাংকের সঙ্গে আমানতকারীর একটা চুক্তি থাকে যে যদি ব্যাংক অ্যাকাউন্টে তার টাকা নাও থাকে তাহলে কোনো পাওনাদার যদি চেক নিয়ে আসে তাহলে তার চেকটা অনার করে দেন এবং ইনস্ট্যান্টলি তখন ব্যাংক একটা লোন ক্রিয়েট করে ওই চেকটা পরিশোধ করে থাকেন। তো সেটা হচ্ছে এই আলফা লিমিটেডের জন্য একটা দায় বৃদ্ধি পায়, কিন্তু এটা ব্যাংকের জন্য আবার সম্পদ, ব্যাংকের জন্য একটা বিনিয়োগ। অন্যদিকে এই ব্যাংক জমা এটা আমানতকারীর জন্য সম্পদ কিন্তু ব্যাংকের জন্য দায়। তো এই 2 ধরনের যে উদ্বৃত্ত, এটাই হচ্ছে আমানতকারীর বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত এই 2 ধরনেরই হয়ে থাকে। আমানতকারীর বই অনুযায়ী বা নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত ডেবিটও হতে পারে, ক্রেডিট হতে পারে। যদি ডেবিট উদ্বৃত্ত হয় তাহলে সেটা ব্যাংক জমা নির্দেশ করছে, আর যদি ক্রেডিট উদ্বৃত্ত হয় তাহলে সেটা ব্যাংক জমাতিরিক্ত নির্দেশ করছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার একটু ব্যাংক স্টেটমেন্ট দেখে আসি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে যমুনা ব্যাংক লিমিটেড, খুলনা ব্রাঞ্চ। এখানে ক্লায়েন্ট নেম লেখা আছে আলফা লিমিটেড, তাদের অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এবং স্টেটমেন্টের ডেট লেখা আছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। তো এই আলফা লিমিটেডের হিসাব যমুনা ব্যাংক কিভাবে রাখে এখানে আমরা একটু দেখব সেটা। তো তাদের স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে ডিপোজিটস লেখা আছে ক্রেডিট এবং উইথড্রলস লেখা আছে ডেবিট। অর্থাৎ আলফা লিমিটেড যখন কোনো ডিপোজিট করবে তখন ক্রেডিট করা হবে। কেন ক্রেডিট করা হবে? কারণ যমুনা ব্যাংকের তখন দায় বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি যে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো যখনই আলফা লিমিটেড ডিপোজিট করে তখন তারা এটা ক্রেডিটে লেখে, ক্রেডিট কলামে। আর যদি তারা কখনো উত্তোলন করে তখন সেটাকে ডেবিট সাইডে লেখে, বা কোনো কর্তন থাকলে সেটাও ডেবিট সাইডে লেখা হয়। আমরা এবার একটু দেখি যে এটার ক্রেডিট উদ্বৃত্ত হচ্ছে যে তাহলে মোট ক্রেডিট অর্থাৎ মোট টোটাল ডিপোজিট টোটাল উইথড্রল থেকে বেশি, অর্থাৎ মোট ক্রেডিট টাকা মোট ডেবিট টাকা থেকে যদি বেশি হয়, এবং সেটা কি নির্দেশ করে? আমানতকারীর জন্য ব্যাংক জমা নির্দেশ করে, এবং এটাই নর্মাল। অন্যদিকে ডেবিট উদ্বৃত্ত হবে যদি মোট উইথড্রলস অর্থাৎ টোটাল মোট ডেবিট টাকা যদি টোটাল ডিপোজিট বা মোট ক্রেডিট টাকার থেকে বেশি হয়ে থাকে, এবং সেটা কি করে? সেটা ব্যাংক জমাতিরিক্ত বা একটা লোন নির্দেশ করে, এবং এটা ব্যাংকের জন্য বিনিয়োগ। তো যমুনা ব্যাংক বা ব্যাংক বিবরণীর অনুযায়ী, ব্যাংকের হিসাব বই অনুযায়ী বা ব্যাংক বিবরণী অনুযায়ী বা পাস বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত 2 ধরনের হবে। একটা ক্রেডিট উদ্বৃত্ত হতে পারে, সেটা ব্যাংক জমা নির্দেশ করে আমানতকারীর জন্য। অন্যদিকে ডেবিট উদ্বৃত্ত নির্দেশ করে ব্যাংক জমাতিরিক্ত, সেটাও আমানতকারীর জন্য। তাহলে ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওভারড্রাফট এটা ব্যাংকের জন্য কিন্তু বিনিয়োগ। তাহলে
এখানে আরেকটা বিষয় আমাদের বোঝার দরকার আছে, সেটা হচ্ছে যে ব্যাংকের যে হিসাব বই সেটা হচ্ছে মূলত ব্যাংকের যে লেজার মেনটেন করা হয় বা খতিয়ান সংরক্ষণ করা হয়, খতিয়ান বই। সেই খতিয়ান বইয়ের যে তথ্য সেটা ব্যাংক বিবরণী আকারে ক্লায়েন্টকে বিভিন্ন সময় দিয়ে থাকে যখনই ক্লায়েন্ট চায়। আর পাস বই সেটা ব্যাংক বিবরণীর তথ্যের সাথে হুবহু আপডেট রাখা হয়। এবারে ডিয়ার স্টুডেন্টস, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ব্যাংক বিবরণী এবং ক্যাশবুক আমি পাশাপাশি রেখেছি। তোমরা এবারে রিলেশন করতে তোমাদের জন্য আরও বেশি সুবিধা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাশবুকের যে ডেবিট উদ্বৃত্ত সেটা আসলে ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত, অর্থাৎ ব্যাংক জমা, এই দুইটা সমান। আবার ক্যাশবুকের যেটা ক্রেডিট উদ্বৃত্ত অর্থাৎ ব্যাংক জমাতিরিক্ত সেটা ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্তের সমান। তো এই দুইটা জিনিস আমাদের খুব ভালোভাবে বোঝা প্রয়োজন। আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে যে ব্যাংক সমন্বয় বা মিলকরণ। সমন্বয় শব্দের অর্থ মিলকরণ, অর্থাৎ ব্যাংকের যে ব্যালেন্সটা সেটার সঙ্গে আমানতকারীর বই অনুযায়ী যে ব্যাংক ব্যালেন্সটা আসে সেটার সঙ্গে মিলকরণ করাটাই হচ্ছে আমাদের মূল কাজ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমানতকারীর বই অনুযায়ী যে ডেবিট উদ্বৃত্ত সেটার সঙ্গে ব্যাংক বিবরণী অনুযায়ী যে ক্রেডিট উদ্বৃত্ত এটা মিলে যাবে, এবং আমানতকারীর বই অনুযায়ী যেটা ক্রেডিট উদ্বৃত্ত সেটার সঙ্গে আমানতকারীর ব্যাংক বিবরণী অনুযায়ী যে ডেবিট উদ্বৃত্ত সেটার সঙ্গে মিলে যাবে। তো এই আমানতকারীর বইয়ের যে ক্রেডিট উদ্বৃত্ত এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত, অন্যদিকে ব্যাংক বিবরণী যেটা ডেবিট উদ্বৃত্ত সেটাকে বলা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। এই জিনিসটা বুঝলেই আসলে আমাদের অঙ্কের বাকি প্রক্রিয়া খুব সহজ হয়ে যাবে। আমরা এখানে দেখব যে ব্যাংক সমন্বয় বা মিলকরণটা কিভাবে হয়ে থাকে, অর্থাৎ যদি আমানতকারীর বইয়ের কোনো ব্যালেন্স নিয়ে শুরু করি তাহলে আমাদের শেষ করতে হবে অঙ্কটা ব্যাংক বিবরণীর কোনো একটা ব্যালেন্সে। আচ্ছা, যদি আমানতকারীর বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত নিয়ে শুরু করি মানে ব্যাংক জমা নিয়ে শুরু করি, তাহলে শেষ হবে অঙ্কটা ব্যাংক বিবরণী অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যাংক জমা। আবার যদি অঙ্কটা শুরু হয় আমানতকারীর বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত বা ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে, তাহলে ওই অঙ্কটা শেষ হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত বা ব্যাংক জমাতিরিক্ত নিয়ে। ঠিক এই একই ঘটনার উল্টাও হতে পারে, অর্থাৎ ব্যাংক বিবরণী নিয়ে যদি আমরা ব্যাংক বিবরণীর কোনো উদ্বৃত্ত নিয়ে যদি শুরু করি, যেমন ব্যাংক বিবরণীর যদি ক্রেডিট উদ্বৃত্ত নিয়ে শুরু করি তাহলে অঙ্কটা শেষ হবে আমানতকারীর বই অনুযায়ী ডেবিট উদ্বৃত্ত বা ব্যাংক জমাতে। আর যদি ডেবিট উদ্বৃত্ত নিয়ে শুরু করা হয় ব্যাংক বিবরণীর অর্থাৎ জমাতিরিক্ত, তাহলে আমানতকারীর বই বা নগদান বইয়ের জমাতিরিক্তে এটা শেষ হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো এ পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক শুরু করব, তার আগে এটা আমাদের জানা খুব প্রয়োজন ছিল। সবাইকে ধন্যবাদ।